নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, যেটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। এই পূর্ণিমা তিথিতে আমাদের কোন খাবারগুলি গ্রহণ করা উচিত এবং কোন খাবারগুলি খাওয়া একেবারেই উচিত নয়। যারা উপবাস করবেন তারা এই দিন কি নিয়ম পালন করবেন। এছাড়া জানবো গুরু পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার ব্রত উপবাস বা নিশি পালন কবে করতে হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমাদের সনাতন ধর্মে গুরু পূর্ণিমার রীতিনীতি খুবই প্রাচীন। বলা যায় এই রীতি বৈদিক যুগ থেকে চলে আসছে। আমাদের দেশ ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। এই দেশে গুরুকে ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতেই ভগবান শ্রী গৌতম বুদ্ধ সারনাথে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এছাড়া আমাদের হিন্দু ধর্মে গুরু পূর্ণিমা তিথি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই দিনেই মহাভারত রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন। 18টি পুরাণের রচয়িতা ছিলেন তিনি। 8টি বেদের ব্যাখ্যাও তিনিই করেছিলেন। এই কারণেই তার নাম হয়েছে বেদব্যাস। গুরু পূর্ণিমা তিথি তাকেই উৎসর্গ করে ব্যাস পূর্ণিমা নামকরণ হয়েছে। অপরদিকে দেবাদিদেব মহাদেব এই দিনেই আদিগুরুতে পরিণত হয়েছিলেন। এই দিনে সপ্তর্ষির 7 জন ঋষিকে তিনি তার উপদেশ দেন। গুরু শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। গু এবং রু এই দুটি শব্দ। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ এই অজ্ঞতার থেকে আমাদের যিনি বাইরে নিয়ে আসেন এবং আলোর পথ দেখান, তিনিই হলেন গুরু। পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তার সম্পূর্ণ উজ্জ্বলতায় থাকেন। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনাও করা হয়। সত্যনারায়ণ ব্রত, লক্ষ্মীনারায়ণের ব্রত, গোপালের পুজো অর্চনা, রাধা গোবিন্দের পুজো এই পূর্ণিমা তিথিতে হয়ে থাকে অনেকের বাড়িতেই। আমাদের মনের কারক হলো চন্দ্রদেব। এছাড়াও আমাদের মায়ের কারকও চন্দ্রদেব। চন্দ্রকে আমাদের মায়ের কারক হিসেবে মনে করা হয়। অপরদিকে সূর্যকে আমাদের পিতার কারক হিসেবে দেখা হয়। কারোর জন্মছকে যদি চন্দ্রদোষ থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে প্রচুর মানসিক সমস্যা, নানা ধরনের চিন্তা, অ্যাংজাইটি, টেনশন, প্রচণ্ড পরিমাণ রাগ সেই ব্যক্তির মধ্যে দেখা যায়। এই ধরনের মানসিক রোগ মানুষকে তার শারীরিক রোগের থেকেও বেশি কষ্ট দেয়। এই সমস্যার থেকে মুক্তি পেতে বা যদি কারো জন্মছকে চন্দ্র পীড়িত থাকে বা চন্দ্র নিচস্থ থাকে তাহলে সেই ব্যক্তিকে পূর্ণিমার দিন চন্দ্রদেবের পুজো করতে বলা হয়ে থাকে। পূর্ণিমায় চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করলে, চন্দ্রদেবের পুজো করলে মানসিক দিক থেকে শান্তি পাওয়া যায়। তাই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথিতে চন্দ্রের উপাসনা করলে আমাদের মন শান্ত হয়, মনের উত্তেজনা চাপ দূর হয়, জীবনে সফলতা আসে এবং বুদ্ধি তীক্ষ্ণ হয়। এই কারণে পূর্ণিমা তিথিতে অবশ্যই চন্দ্র দর্শন করা, চন্দ্রের পুজো করা, চন্দ্রকে অর্ঘ্য দেওয়া উচিত। প্রত্যেকটি পূর্ণিমা তিথিতেই আপনারা এই কাজটি করতে পারেন। অন্ততপক্ষে কিছুক্ষণ চাঁদের আলোর নিচে থাকুন। পূর্ণিমার দিন চন্দ্রদেবকে সাদা রঙের ভোগ নিবেদন করুন। এক ধরনের বিশেষ ভোগ নিবেদন করা হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে, যেটি দুধ, চিনি এবং চাল দিয়ে তৈরি করা হয়। এটি তৈরি করে ভোগ হিসেবে প্রথমে চন্দ্রদেবকে অর্পণ করে তারপর সেটি নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। পূর্ণিমা তিথিতে উপোসের চল বহু বাড়িতেই রয়েছে। পূর্ণিমার উপোস 12 ঘন্টার উপোস। পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্থী তিথিতেও নিরামিষ আহার গ্রহণ করতে হয়। পূর্ণিমা তিথিতে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় প্রাতঃকালী পুজোর পর পুজোর প্রসাদ খেয়ে তারপর নিরামিষ অন্ন গ্রহণ করা হয়ে থাকে। এই দিন সারাদিনে একবারই অন্ন গ্রহণ করতে হয়। পূর্ণিমা তিথিতে অনেকের ঘরেই অন্ন ভোগের প্রচলন রয়েছে, আবার অনেকের বাড়িতে অন্ন ভোগের নিয়ম নেই। যাদের অন্ন গ্রহণের বা অন্ন ভোগের নিয়ম নেই তারা সেদিন অন্ন বর্জন করে থাকেন। আপনাদের বাড়িতে যদি পূর্ণিমা তিথিতে অন্নভোগ দেওয়ার নিয়ম থেকে থাকে তাহলে আপনারা সেটি পালন করবেন। এছাড়াও পূর্ণিমা তিথিতে আমরা যে খাবার গ্রহণ করি সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে সাত্ত্বিক হওয়া প্রয়োজন। পূর্ণিমায় সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পূর্ণিমা তিথিতে যারা 12 ঘন্টার উপোস রাখতে পারবেন না তারা দুধ, দই, বাটার মিল্ক, পনির এগুলি খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের শাক সবজি রান্না করে খাওয়া যেতে পারে। যাদের বাড়িতে এই দিন চাল খাওয়ার প্রচলন নেই তারা এই পূর্ণিমা তিথিতে সাবু বা মাখানা খেতে পারেন। পূর্ণিমা তিথিতে নানা ধরনের ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে।
এই দিন আপনারা ফল গ্রহণ করতে পারেন। এছাড়া দুধের তৈরি মিষ্টি ও পায়েস খেতে পারেন। এই দিনে যে খাবারগুলি বর্জনীয় সেগুলি হলো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম ইত্যাদি এই দিন গ্রহণ করা উচিত নয়। এছাড়া অতিরিক্ত তেল ও মশলাদার খাবার এই দিন গ্রহণ না করাই ভালো। এগুলি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে। এই সময় হজমের সমস্যা হতে পারে, তাই এই সকল খাবারগুলি বর্জন করা উচিত। এই দিন তামাক বা অ্যালকোহল বর্জন করা উচিত। পূর্ণিমা তিথিতে প্যাকেট জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। এগুলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপ হয়ে থাকে। সম্পূর্ণরূপে টাটকা সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এই পূর্ণিমার দিনে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন খাবারগুলি আমরা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারি এবং পরে আবার আমরা নিজেরাও সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো। পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতেই খিচুড়ি রান্না হয়ে থাকে। এছাড়াও লুচি, ছোলার তরকারি, হালুয়া, মিষ্টি, পায়েস, সোনপাপড়ি, লাড্ডু, গোলাপজামুন ইত্যাদি খাবারগুলো গুরু পূর্ণিমার বিশেষ খাবার। এছাড়াও সবার প্রথমে চরণামৃত গ্রহণ করা হয়। এছাড়া সুজির হালুয়া, পঞ্চমেবা ইত্যাদি প্রধান ভোগ তৈরি করা হয়ে থাকে এই গুরু পূর্ণিমার দিনে। 2025 সালের 1432 বঙ্গাব্দের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 9 জুলাই 2025 বাংলার 24শে আষাঢ় 1432 বুধবার রাত্রি 1:21 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10 জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার রাত্রি 2:04। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন করতে হবে 10 জুলাই 2025 বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।